এমন একটি সনেট যেটি লিখেছিলেন এডমান্ড স্পেন্সার এবং যেটি প্রকাশিত হয়েছিল 1595-এ। তো এই এডমান্ড স্পেন্সার তিনি ছিলেন ইংল্যান্ডের রেনেসাঁ পিরিয়ডের একজন ফেমাস পোয়েট। তো তাকে অনেক সময় বলা হয় পোয়েটস পোয়েট, কারণ তার সময়ে অনেক কবি কিন্তু তার লেখা পড়ে ইন্সপিরেশন পেয়েছিলেন। সে কারণেই কিন্তু তাকে পোয়েটস পোয়েট অর্থাৎ কবিদের কবি বলা হয়ে থাকে। ওকে, তো তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্য ফেয়ারি কুইন। তো তার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যামোরেটটি, যেটার ব্যাপারে কিন্তু আজকে আমরা পড়াশোনা করব। ওকে, তো সবার আগে জানি যে এই অ্যামোরেটটি শব্দের অর্থ কি। তো অ্যামোরেটটি শব্দটা কিন্তু ইংলিশ নয়, এটা একটা ইটালিয়ান ওয়ার্ড, যেটার মিনিং হচ্ছে লিটল লাভ বা লিটল কিউপিড। তো লিটারালি দেখতে গেলে অ্যামোরেটটি শব্দের অর্থ দাঁড়াচ্ছে লিটল পোয়েমস অফ লাভ। ওকে, ওকে, তো এবার সনেটের ব্যাপারে একটু বলি। ওকে, তো আমরা সবাই জানি যে সনেট তিন প্রকার: পেট্রার্কান সনেট, স্পেন্সেরিয়ান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট। তো পেট্রার্কান সনেটে কি থাকে? 8 লাইনের একটা অক্টেভ থাকে এবং 6 লাইনের একটা সেস্টেট থাকে। এরপরে আসে শেক্সপিয়ারিয়ান সনেট, যেখানে থাকে 3টে কোয়াট্রেন এবং প্রত্যেকটা কোয়াট্রেনে থাকে 4 লাইন করে, অর্থাৎ 12 লাইন, এবং লাস্টে থাকে একটা কাপলেট 2 লাইনের, টোটাল 14 লাইন। অ্যামোরিটি সিকোয়েন্সটা টোটালটাই কিন্তু স্পেন্সেরিয়ান সনেটের মধ্যে পড়ে, যেটা আবিষ্কার করেছিলেন এডমান্ড স্পেন্সার নিজেই। ওকে, তো এই স্পেন্সেরিয়ান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট দুটোর ফর্ম কিন্তু অনেকটা সেম, অর্থাৎ এখানেও 3টে কোয়াট্রেন থাকে, যার প্রত্যেকটাতে 4 লাইন অর্থাৎ 12 লাইন, এবং লাস্টে থাকে একটা কাপলেট 2 লাইনের। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে রাইমিং স্কিমে। তো এখানে এডমান্ড স্পেন্সার একটা নতুন রাইম স্কিম ইন্ট্রোডিউস করেছেন, যেটাকে বলা হয় ইন্টারলকিং রাইম স্কিম। তো এবার বলি ইন্টারলকিং রাইম স্কিমটা কি। তো প্রত্যেকটা কোয়াট্রেনের লাস্ট রাইমের সাথে তার পরবর্তী কোয়াট্রেনের স্টার্টিং রাইমের কিন্তু একটা ম্যাচিং থাকে। তো তার এই ইউনিক রাইম স্কিমটাই কিন্তু বাকিদের থেকে তার সনেটকে একটু আলাদা করে। তো এডমান্ড স্পেন্সারের এই অ্যামোরিটি যে সিকোয়েন্সটা, সেখানে টোটাল 89 সনেটস আছে। তো এবার বলি এই সনেটসগুলো লেখার কারণ কি ছিল। তো স্পেন্সার এলিজাবেথ বয়েল নামে একজনকে খুব ভালোবাসতেন। তো তাকে ইমপ্রেস করার জন্য, অর্থাৎ এলিজাবেথ বয়েলের প্রতি তার লাভ এবং ইমোশন সেটাকে প্রকাশ করার জন্যই কিন্তু তিনি এই লাভ সনেটসগুলো লিখেছিলেন, এবং পরবর্তীতে এলিজাবেথ বয়েল কিন্তু তার স্ত্রীও হয়েছিলেন। তো এই সনেট 34-এ এডমান্ড স্পেন্সার নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য বিভিন্ন রকম মেটাফর ইউজ করেছেন, অর্থাৎ এখানে তিনি নিজেকে তুলনা করেছেন একটা শিপের সাথে, এবং তার বিলাভড অর্থাৎ এলিজাবেথ বয়েলকে তুলনা করেছেন দ্য গাইডিং স্টারের সাথে। এরপর তিনি ইউজ করেছেন সি। তো সি বলতে তিনি এখানে বোঝাতে চেয়েছেন লাইফ ফিল্ড উইথ ট্রাভেলস। ওকে, তো এরপরে তিনি আরো অনেক মেটাফর ইউজ করেছেন, যেমন স্টর্ম। তো স্টর্ম বলতে তিনি এখানে সেপারেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংকেই কিন্তু বোঝাতে চেয়েছেন, অর্থাৎ তার এবং তার বিলাভডের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বা একটা সেপারেটিং সিচুয়েশন চলছে, সেটাকে প্রেজেন্ট করার জন্য তিনি এখানে স্টর্ম শব্দটা ইউজ করেছেন। সো এবার যদি আমরা ওভারঅল থিম ডিসকাস করতে যাই, তো বলতে পারি যে হোপ আফটার ডেসপেয়ার, অর্থাৎ হতাশার পরেও যে একটা মানুষের আশা থাকতে পারে যে তার গার্লফ্রেন্ড আবার তার কাছে ফিরে আসবে, আবার তার লাইফ আগের মতো হয়ে যাবে। তো এই কবিতাটা পড়ে কিন্তু আমরা এই ফিলিংসটাই রিয়েলাইজ করতে পারি। ওকে, এবং আরো একটা থিম আমি যদি বলি, সেটা হচ্ছে লাভস কনস্ট্যান্সি, অর্থাৎ এত কিছুর পরেও স্পেন্সারের লাভটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। সুতরাং এটাও কিন্তু একটা সেন্ট্রাল থিম হিসেবে বিবেচ্য হতে পারে। ওকে, তো এবার আমি অ্যামোরেটটি 34-এ লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা দিচ্ছি। ওকে, তো প্রথম লাইনে বলছে লাইক অ্যাজ আ শিপ দ্যাট থ্রু দ্য ওশান ওয়াইড। তো এখানে ভালো করে লক্ষ্য করো যে LYK অ্যান্ড WYD। তো এই যে স্পেলিংটা লাইক এবং ওয়াইডের, এটা কিন্তু পুরনো স্পেলিং। এখনকার সময় আমরা কি ইউজ করি? LIK অ্যান্ড WYD, ওয়াইড। তো এই দুটোর মধ্যে কিন্তু বিশেষ কোনো অর্থের পার্থক্য নেই। ওকে, সো লাইক অ্যাজ আ শিপ মানে যেরকম ভাবে একটি জাহাজ দ্যাট থ্রু দ্য ওশান ওয়াইড, বিশাল সমুদ্রের মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছে, বাই কন্ডাক্ট অফ সাম স্টার ডথ মেক হার ওয়ে। সো বাই কন্ডাক্ট অফ সাম স্টার, একটি তারা ডথ মেক হার ওয়ে, যে তার পথ খুঁজে দিচ্ছে। তো এখানে ডথ মানে কিন্তু আবার সেই ডাজ। ডথ হচ্ছে পুরোনো ইংলিশে কিন্তু ডথ ইউজ হতো, এখন সেটা আমরা ইউজ করি ডাজ। ওকে, তো কি বলছে? যেমন একটি জাহাজ বিশাল সমুদ্রের মধ্য দিয়ে চলেছে, সেই জাহাজ একটি তারার নির্দেশে তার পথ নির্ধারণ করছে। অর্থাৎ কবি এখানে নিজেকে শিপের সাথে তুলনা করেছেন, যেটা আমি আগেও বলেছি, এবং সেই বিশাল জাহাজ একটি বিশাল সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে, এবং তাকে পথ দেখাচ্ছে কে? একটি স্টার। তো এখানে স্টারটাও কে সেটাও আমরা জানি, এলিজাবেথ বয়েল অর্থাৎ স্পেন্সারের বিলাভড। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে তার বিলাপ তাকে জীবনের গাইডেন্স দিতেন, যেমন ভাবে একটি তারা একটি নাবিককে পথ দেখায়,
ওকে, তো থার্ড লাইনে বলছেন when as those stars are hid from me again, এখানে হিড মানে হিডেন অ্যান্ড স্টার্স এর স্পেলিংটা একটু আলাদা আছে, কিন্তু এটা কিন্তু স্টার বোঝাতে ইউজ করা হয়েছে, ওকে, পুরনো স্পেলিং। সো when as those stars, যখন সেই তারা আর হিড হারিয়ে যায় বা আড়াল হয়ে যায়, ফ্রম মি এগেইন, আবার আমার চোখের সামনে থেকে, মাই শিপ ইজ লস্ট, আমার জাহাজ হারিয়ে যায়, ইন ওয়েভস, ঢেউয়ের মধ্যে, কিসের ঢেউ, ও অ্যান্ড পেন, অর্থাৎ দুঃখ এবং বেদনার ঢেউয়ের মধ্যে হারিয়ে যায়। তো কবি এখানে বোঝাতে চাইছেন যে তার সেই গাইডিং স্টার যখন মেঘে ঢাকা পড়ে যায়, অর্থাৎ তার বিলাভ যখন তার থেকে দূরে চলে যান কিংবা কোনো কারণে হয়তো রাগ করেন, তখন তিনি লস্ট এবং ডিরেকশনলেস হয়ে পড়েন। তিনি অনুভব করেন যে তার জাহাজ যেন ওয়েভ অফ সরো এবং পেনের মধ্যে হারিয়ে গেছে। ওকে, এবার ফিফথ লাইনে বলছেন ফর দ্যাট সেম স্টার হুইচ আর্সড উইথ হার ব্রাইট রে। সো ফর দ্যাট সেম স্টার, সেই একই তারা, হুইচ আর্সড, আর্সড মানে কিন্তু এখানে আর্লিয়ার বা বিফোর, তো যে আগে, উইথ হার ব্রাইট রে, তার উজ্জ্বল আলোক রশ্মি দিয়ে, মি গাইডেড সেফলি থ্রু দ্য পেরিলাস সি। সো মি গাইডেড সেফলি, যে আমাকে নিরাপদে পথ দেখিয়েছিল, থ্রু দ্য পেরিলাস সি, ভয়ানক সমুদ্রের মধ্য দিয়ে। নাও হিডেন ইজ, এখন আড়াল হয়ে গেছে, অ্যান্ড ক্লোজড ইন, এবং লুকিয়ে আছে, ক্লাউডি নাইটস, মেঘাচ্ছন্ন রাত্রিতে। অর্থাৎ যে তারা আগে তার ব্রাইট রে দিয়ে বিপদ সংকুল সমুদ্রে আমাকে পথ দেখিয়েছিল, এখন সে আড়াল হয়ে গেছে এবং মেঘাচ্ছন্ন রাত্রির পিছনে লুকিয়ে পড়েছে। সো দ্যাট স্টার হ্যাজ লেফট মি ইন ডার্কনেস টু স্ট্রে, অর্থাৎ সেই তারা হ্যাজ লেফট মি, আমাকে একা ফেলে গেছে, ইন ডার্কনেস, অন্ধকারে, টু স্ট্রে, অর্থাৎ এদিক ওদিক ঘুরে বেড়াতে বা ভ্রান্ত পথে চলতে। অর্থাৎ সেই তারা আমাকে অন্ধকারে একা ফেলে রেখে চলে গেছে এবং আমি পথ হারিয়েছি। তো পোয়েট এখানে নিজের অতীতের কথা মনে করছেন। তো তিনি মনে করছেন যে আগে সেই তারা, অর্থাৎ তার বিলাপ, তার ব্রাইট রে দিয়ে তাকে পথ দেখিয়েছিলেন, যখন কিন্তু তার জীবন ছিল পেরিলাস সি এর মতো অনিশ্চিত। কিন্তু এখন সেই তারা হিডেন ইন ক্লাউডি নাইটস, অর্থাৎ প্রেমিকা এখন দূরে চলে গেছে কিংবা নীরব হয়ে গেছে। তাই কবি এখন ডার্কনেস এবং ডেসপেয়ারের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং কোনো পথ পাচ্ছেন না। ওকে, নাইন্থ লাইনে বলছেন ইয়েট হোপ আই উইল, তবুও আমি আশা করি, দ্যাট ওয়েন দ্য স্টর্ম ইজ পাস্ট, যখন এই ঝড় থেমে যাবে, মাই হ্যালেস, আমার হ্যালেস, দ্য লর্ড স্টার অফ মাই লাইফ, এখানে লর্ড স্টার বলতে গাইডিং স্টার বোঝানো হয়েছে, যে আমার জীবনের পথপ্রদর্শক তারা, উইল শাইন এগেন, আবার জলজল করে উঠবে, অ্যান্ড লুক অন মি অ্যাট লাস্ট, এবং অবশেষে আবার আমার দিকে ফিরে তাকাবে, উইথ লাভলি লাইটস, তার মধুর আলো দিয়ে, টু ক্লিয়ার মাই ক্লাউডি গ্রিপ, অর্থাৎ আমার মেঘাচ্ছন্ন দুঃখ দূর করতে। অর্থাৎ কবি এখানে আবার হোপ খুঁজে পান। তিনি বলেন যে এই স্টর্ম একদিন শেষ হয়ে যাবে এবং তার হ্যালিস, অর্থাৎ তার বিলাভড, তার জীবনের লর্ড স্টার আবার উজ্জ্বল হয়ে উঠবেন এবং তার লাভলি লাইটস দিয়ে আবার তিনি কবির জীবনের সরো এবং কনফিউশনকে দূর করবেন। টিল দেন, ততদিন পর্যন্ত, আই ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো, কেয়ারফুল কমফোর্টলেস, অর্থাৎ চিন্তিত এবং সান্ত্বনাহীনভাবে, অর্থাৎ ততদিন আমি দুঃখিত এবং একা হয়ে ঘুরে বেড়াবো, ইন সিক্রেট সরো, গোপন দুঃখ, অ্যান্ড স্যাড পেন্সিভনেস, এবং গভীর চিন্তায় নিমগ্ন হয়ে। অর্থাৎ শেষে কবি বলছেন যে যতদিন না অবধি সেই তারা ফিরে আসছে, অর্থাৎ তার বিলাপ তার কাছে আবার ফিরে আসছেন, ততদিন তিনি লোনলি, কমফোর্টলেস অ্যান্ড ফুল অফ সরো হয়ে থাকবেন। অর্থাৎ তিনি দুঃখের মধ্যে পেন্সিভলি ওয়ান্ডারিং করবেন, কিন্তু তার মনে কিন্তু এখনো একটুখানি ফেথ আছে যে আলো একদিন ফিরবে, অর্থাৎ তার বিলাপ আবার তার কাছে ফিরে আসবে, এই আশায় তিনি অপেক্ষা করবেন।